আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনার্স পরীক্ষায় ভালো করার আমি আজকে ৭টা আপনাদের স্পেশাল টিপস দেব। আচ্ছা, ভালো করা বলতে আমি ফার্স্ট ক্লাস পাওয়া বা ৩ পয়েন্ট এর উপরে পাওয়া বোঝাচ্ছি। এমন ৭টা পয়েন্ট যেগুলো আপনাদের ৩ পয়েন্টের উপরে অর্থাৎ ফার্স্ট ক্লাস রাখতে আপনাদের বিশেষভাবে ভূমিকা পালন করবে। সো অনার্স পরীক্ষায় ভালো করার সেই টিপসগুলোর মধ্যে ১ নাম্বার টিপস হচ্ছে সর্বোচ্চ উত্তর করা। সর্বোচ্চ মানে আপনাদের ৮০ মার্কের লিখিত প্রশ্ন করা হয়। এই ৮০ মার্কের মধ্যে 100% উত্তর করার চেষ্টা করবেন। মানে ৮০ মার্কের মধ্যে ৮০ মার্কই উত্তর করার চেষ্টা করবেন। তো আপনি যদি অত ভালোভাবে নাও পারেন বা একদমই না পারেন, অন্ততপক্ষে বানায় হইলেও আবোল-তাবোল হইলেও লিখে আসবেন যেন ৮০ র মধ্যে ৮০ অ্যান্সার হয়। কারণ সর্বোচ্চ উত্তর করলেই সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়। আর সর্বোচ্চ নাম্বার আ পাওয়া মানে পাইলেই আপনি সবচেয়ে ভালো রেজাল্ট করার একটা অপশন খুলতে পারবেন। তো অবশ্যই ৮০ র মধ্যে ৮০ অ্যান্সার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ভূমিকা, উপসংহার ব্যবহার করা। যখন উত্তর লেখার চেষ্টা করবেন, যদি বাংলায় লেখেন ভূমিকা, উপসংহার, মাঝখানে বর্ণনা, স্টেপ ওখানে ১, ২, ৩, ৪ থাকতে পারে। যদি ইংরেজিতে লেখেন তাহলে প্রিফেস, কনক্লুশন, মাঝখানে বডি থাকতে পারে। ঠিক আছে? এগুলো ব্যবহার করলে শিক্ষকরা সাধারণত খুশি হয় এবং এতে নাম্বার বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই ভূমিকা, উপসংহার যারা ব্যবহার করে তাদের নাম্বার সাধারণত সাধারণ শিক্ষার্থীর তুলনায় বেড়ে যায় যারা ভূমিকা, উপসংহার ব্যবহার করে না। সো আপনারা এটা ব্যবহার করবেন। ৩ নম্বরে রয়েছে সংজ্ঞা ব্যবহার করা। সংজ্ঞা ব্যবহার করলে অনেক বেশি নাম্বার বেড়ে যায়। এতে কোনোই সন্দেহ নেই। সংজ্ঞা ব্যবহার করলে শিক্ষকদের মনে আপনাদের প্রতি ধারণা তৈরি হয় যে আপনি এই প্রশ্নটা সম্পর্কে এবং প্রশ্নের উত্তরটা সম্পর্কে ভালোভাবেই জানেন। তাই অবশ্যই সংজ্ঞা ব্যবহার করবেন। আর আমি তো বলেই রাখি যে প্রতিটি বইয়ে ৩০ থেকে ৪০ টা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। বইয়ের সংজ্ঞা যেমন কথার কথা যদি মনে করেন কৌশলগত ব্যবস্থাপনা বই পরীক্ষা হয়, সেক্ষেত্রে কৌশলগত ব্যবস্থাপনা কাকে বলে, কৌশল কাকে বলে, ব্যবস্থাপনা কাকে বলে, ভিতরে যে ৮, ১০ টা ১২ টা চ্যাপ্টার থাকবে ওই চ্যাপ্টারগুলোর যে হেড টাইটেল গুলো থাকবে সেই টাইটেল গুলোর সংজ্ঞাগুলো এবং ওগুলোর প্রকারভেদের সংজ্ঞাগুলো মেইন ৩০-৪০ টা সংজ্ঞা মুখস্থ করলে আপনি সাধারণত যেকোনো খ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর করার সময় এই সংজ্ঞাগুলো ইউজ করতে পারবেন। আর সংজ্ঞাগুলো ব্যবহার করা আপনাদের নম্বর বৃদ্ধির একটা প্রধান সহায়ক হিসেবে কাজ করতে পারে। ৪ নাম্বার হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। ধারাবাহিকতা বলতে সিরিয়ালও মেইনটেইন করা সেটাও বোঝাচ্ছে। আরেকটা ধারাবাহিকতা বলতে ৪ নাম্বারের একটা প্রশ্নের উত্তর আপনি যতটুকু লম্বা লিখবেন, অন্য কোনো প্রশ্নের উত্তরও অতটুকুই লম্বা লিখবেন ৪ নাম্বারের জন্য। মনে করেন যে ১০ নাম্বারের জন্য আপনি ৪ পেজ লেখেন। এটাই স্ট্যান্ডার্ড। আমি ৪ পেজই লিখছি এবং আমি ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছি। সো ৪ পেজ যদি ভালো করে লিখতে পারেন, প্রতিটা ১০ নাম্বারের উত্তরের ক্ষেত্রে ৪ পেজ লিখবেন। যদি হাতে শেষ সময় বেশি থাকে তাহলে শেষের প্রশ্নটা ৫-৬ পেজ লিখতে পারেন। কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর একই নম্বরের জন্য আপনারা চেষ্টা করবেন যেন একই লেন্থে লেখা হয়। এক্ষেত্রে শিক্ষকরা আপনাদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করবে। তো এতে আপনাদের নাম্বার বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদিও এটাকে ১ নাম্বারে দিতে চাইছিলাম, তো ভাবলাম ৫ নাম্বারে দিয়ে দেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাসঙ্গিকতা বজায় রাখা। আপনি যদি প্রশ্নের সাথে সঠিক উত্তর লিখতে পারেন, সেটা সংজ্ঞা লিখে হোক, ভূমিকা উপসংহার লিখে হোক বা অন্য কোনোভাবে হোক, তাহলে আপনার নম্বর সবচেয়ে বেশি পাবে বৃদ্ধি হবে। প্রাসঙ্গিক উত্তর অনেকেই করতে পারেন না। আপনারা প্রাসঙ্গিক উত্তর করতে পারেন কি পারেন না, সেটা বোঝার জন্য আপনি আজকে যেকোনো একটা প্রশ্নের উত্তর লিখবেন, সেই প্রশ্নের উত্তরটা আপনার প্রশ্নের উত্তরটা আপনি গত আ তারপরের দিন বা ১ সপ্তাহ পর চেক করে দেখবেন যে প্রশ্নের সাথে উত্তরের মিল আছে কিনা। আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রাসঙ্গিকতা ঠিক আছে কিনা। তো অবশ্যই প্রশ্নের সাথে উত্তরের মিল রাখবেন অর্থাৎ প্রাসঙ্গিক রাখবেন। আর আপনারা যদি চান যে নিজে থেকে বুঝতে পারেন না তাহলে প্রশ্ন এবং উত্তর ২ টাই আমাকে WhatsApp এ ছবি তুলে পাঠায় দেন। আমি দেখে আপনাদের বলে দিব যে উত্তর প্রাসঙ্গিক হয়েছে কি না। ৭ নম্বরে হচ্ছে চিত্র ব্যবহার করা। যদি স্কোপ থাকে তাহলে চিত্র ব্যবহার করবেন। চিত্র ব্যবহার করলে ২ টা অ্যাডভান্টেজ পাবেন। ১ নম্বরে হচ্ছে যারা দ্রুত লিখতে পারেন না, আস্তে লিখেন তাদের জন্য দ্রুত পেজ ভরাট হবে। আর ২ নাম্বার হচ্ছে চিত্র ব্যবহার করলে দেখতে খুব সুন্দর দেখায়, স্যারেরা খুশি হয় এবং চিত্রের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরের অনেক বিষয়গুলোই থাকে। সাধারণত যে প্রশ্নের উত্তরগুলোতে চিত্র থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো স্যারেরা ব্যাখ্যা বেশি পড়তে চায় না। কারণ চিত্র দেখেই যদি মনে হয় যে আপনি সঠিক চিত্র এঁকেছেন, সেক্ষেত্রে একটা প্রশ্নে আপনি যদি ব্যাখ্যাটা সঠিকভাবে নাও লিখতে পারেন, শুধু চিত্রটা সঠিক দেন, ব্যাখ্যাটা যেমন তেমন করে দিয়ে দেন, সেখানে আপনার ইজিলি ৮, ৯ বা ১০ ও পেয়ে যেতে পারেন। শিক্ষকরা সঠিক চিত্রভিত্তিক উত্তরগুলোতে বেশি নাম্বার দেয়। বেশিরভাগই আমি মনে করেন ৯, ১০ বেশিরভাগ দিয়ে দিই, ৮ দিই না যদি চিত্র ঠিক থাকে। ঠিক আছে? আর সবশেষে ৭ নম্বরে হচ্ছে টাইম মেইনটেইন করা। দেখেন, আপনাদের কিন্তু পরীক্ষা হবে ৮০ মার্কের।
এবং এই ৮০ মার্কের পরীক্ষাটা আপনাদের হবে ৪ ঘন্টা। অর্থাৎ ৪ ৮ ৩২, আপনাদের হাতে থাকবে ৩২০ মিনিট। অর্থাৎ ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২। অর্থাৎ প্রতি নাম্বারের জন্য আপনি ৪ ৬ ২৪ মানে ২৪০ মিনিট থাকবে। তো প্রতি নাম্বারের জন্য আপনি ৩ নাম্বার করে ৩ মিনিট করে সময় পাবেন। অর্থাৎ ১ নাম্বারের উত্তর করার জন্য আপনি ৩ মিনিট সময় পাবেন। সেই হিসাবে ক বিভাগটা যেহেতু আপনাদের ১০ মার্ক আছে, অর্থাৎ আপনি ৩০ মিনিটে ক বিভাগটা শেষ করবেন, এটা আপনাদের টার্গেট থাকবে। এখন টার্গেটটা কিছু আগাপিছা হতে পারে, যেমন ক বিভাগের জন্য টার্গেট রাখবেন আপনি ২৫ মিনিট থেকে হচ্ছে সর্বোচ্চ ৩৫ মিনিট। ৩৫ মিনিটেও যদি আপনি উত্তর করতে না পারেন, তাহলে ক বিভাগটা ছাড়ে দিয়ে খ বিভাগে চলে আসবেন। যেমন খ বিভাগের নাম্বার থাকে ২০। সো ২০ নাম্বারের জন্য ৩ × ২০ = ৬০ মিনিট আপনার হাতে বরাদ্দ থাকবে। সেক্ষেত্রে আপনি টার্গেট নিতে পারেন ৫০ মিনিট থেকে সর্বোচ্চ ৭০ মিনিট পর্যন্ত। এবং গ বিভাগে সবচেয়ে বেশি নাম্বার থাকে। এখানে ৫০ নাম্বার থাকে। ৩ × ৫০ = ১৫০, ১৫০, অর্থাৎ এখানে ২ ঘন্টা আ ৩০ মিনিট সময় থাকে। তো আপনি হচ্ছে চাইলে ১৪০ মিনিট থেকে হচ্ছে ১৬০ মিনিট পর্যন্ত সময় এটার জন্য বরাদ্দ রাখতে পারেন। বাসায় ২-১ বার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। আর নতুন যারা শিক্ষার্থী ২০২৫ এক্সাম, তাদের জন্য কিন্তু নতুন নিয়মে প্রশ্ন তৈরি করা হবে। সো এই সাজেশনটা তাদের জন্য এভেইলেবল হবে না। যারা ২০২৪ এর শিক্ষার্থী পরীক্ষা দিবেন, তাদের জন্য এটা 100% কাজে লাগবে এবং ২০২৪ পর্যন্ত এই নিয়মে, এর আগেও পরীক্ষা হয়েছে, ২০২৪ পর্যন্ত এই নিয়মে পরীক্ষা হবে। তো আশা করা যায় আপনাদের আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।